পাহাড় প্রমাণ ময়লার ভাগাড়, ফেনায় ভরপুর নদী, দূষিত বাতাস, জল কিংবা মাটি, এটাই এখন আমাদের চারপাশের পরিবেশের পরিস্থিতি। দূষণ গোটা বিশ্বে একটি বড় ধরনের সমস্যার নাম। কিন্তু এর থেকে পরিত্রাণের উপায় কি? ব্যক্তি উদ্যোগ, সামাজিক প্রচেষ্টা নাকি রাষ্ট্রীয় হস্তক্ষেপ, কোনটার বেশি প্রয়োজন? দেখব কিছু সম্ভাবনা, সমাধান এবং কিছু বাধার চিত্র। নমস্কার, ইকো ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে বিশাল আকারের ভাগাড়, গুরুগ্রামের একজন ও একটি স্থানীয় সংগঠন কিভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে, এবং কাশ্মীরের ডাল লেকের পরিবেশ রক্ষায় কিভাবে দূষণ আর আবর্জনার বিরুদ্ধে লড়ছেন স্থানীয় পরিবেশ কর্মী ও বিশেষজ্ঞরা। প্রতিনিয়তই আমরা কোনো না কোনো আবর্জনা ফেলছি, ঘরে বা বাইরে। বেশিরভাগ ক্ষেত্রেই বর্জ্য আলাদা করছি না, বা করলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা কোনো না কোনো ভাগাড়ে একসাথেই গিয়ে পড়ছে। এমন পরিস্থিতির কারণে দিল্লিতে বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থানে আবর্জনার আর জায়গাই হচ্ছে না, তৈরি হচ্ছে অবৈধ ভাগাড়। অথচ এই সমস্যার সমাধান আমাদের নাগরিকদের হাতেই রয়েছে। সচরাচর ছবি তোলার মতো জায়গা হয়তো এটি নয়, কিন্তু মনিকা খান্না গোলাটি এখানকার সবকিছুই তার মোবাইলের ক্যামেরায় ধরে রাখেন। সবার স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর। সে রাস্তার এদিকে থাকা স্বল্প আয়ের বাসিন্দারাই হোক বা রাস্তার ওদিকে থাকা শহরের সচ্ছল মানুষজন। ভাগাড়টির অবস্থান গুরুগ্রামের একটি প্রধান রাস্তার উপরে। এই শহর বৃহত্তর দিল্লির মধ্যে অবস্থিত এবং ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রযুক্তি কেন্দ্র। মনিকা গুলাটি এখানে ভাগাড়ের উপস্থিতি মেনে নিতে পারেন না। তিনি নিয়মিত নগর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন, তাদের ছবি ও তথ্য পাঠান। তিনি আশা করেন বেআইনি এই ভাগাড় শেষ পর্যন্ত সাফ হবে। The desire of all citizens is that we want a livable city, something which is free of যেখানে জঞ্জাল থাকবে না, বরং পরিষ্কার বাতাস থাকবে এবং পরিবেশ বান্ধব ব্যবস্থা থাকবে, environmentally friendly, সুস্থ জীবনযাপন করতে পারে। supporting system which allows people to live a healthy life. 2018 সালে নাগরিক তত্ত্বাবধান সমিতি গঠন করা হয়। মনিকা তার একজন সদস্য। নাগরিক সমাজের শ্রেণীর মানুষ তাদের সদস্য। আছেন পরিবেশ বিশেষজ্ঞ বা প্রাক্তন সরকারি কর্মীও। কোথায় শহরের বর্জ্য ব্যবস্থাপনা কাজ করছে না বা কোথায় দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার, সেটা দেখানোই তাদের লক্ষ্য। আমরা একটা নজরদারি ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ দিয়েছি, যেটা অন্তত প্রকৃত চিত্রটা তুলে ধরতে পারবে। গুরুগ্রামে 20 লক্ষেরও বেশি মানুষের বসবাস। তাদের তৈরি বর্জ্যের 85% সঠিকভাবে পৃথকীকরণ বা পুনর্চক্রায়ন হয় না। এর ফলে পৌরসভার ভাগাড় ভরে যায়। বর্জ্য ফেলার জন্য গড়ে ওঠে বেআইনি ভাগাড়। এই সমস্যার জন্য দায়ীদের মধ্যে আবাসন, বিভিন্ন সংস্থা, বিদ্যালয় আছে সরকারি কর্তৃপক্ষ। এইসব জায়গায় প্রতিদিন অন্তত 100 কিলো বর্জ্য ফেলা হয়, আর তা করা হচ্ছে কোনোরকম আইনের তোয়াক্কা না করে। এমনটাই বলছেন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টসের মৌ সেনগুপ্ত। The legal mandate for them as a waste generator, there are 3-4 basic mandates. The first one is they have to segregate their waste at source. The second one is they have to manage their organic waste within their premises as far as possible, which we call in situ organic waste management. And thirdly, they have to hand over the rest of the waste, the residual waste, to the authorized waste collector. সাধারণ বর্জ্য থেকে জৈব বর্জ্য আলাদা করে এখানে সঠিকভাবে পুনর্চক্রায়ন করা হয়। এই কেন্দ্রটি একটি আবাসনের অংশ। বড় মাপের বর্জ্য প্রস্তুতকারকেরা শুধু সমস্যাই তৈরি করবেন এমনটা নাও হতে পারে। সেগুলি কতটা ভালোভাবে কাজ করছে তার নিয়মিত পর্যবেক্ষণ করেন নাগরিক তত্ত্বাবধান সমিতির সদস্যরা। এখানকার বাসিন্দারা তাদের ভূমিকা যথাযথভাবে পালন করছেন। এতে বর্জ্য সংগ্রাহকেরা পৃথকীকৃত বর্জ্য সংগ্রহ করে বর্জ্য ফেলার উপযুক্ত স্থানে নিয়ে যেতে পারেন। এই ব্যবস্থাকে আরও সুচারু করতে নাগরিক তত্ত্বাবধান সমিতির সদস্যরা আবাসন সমিতির সাথে নিবিড় যোগাযোগ রাখেন। কিন্তু এই উদাহরণ এখানে ব্যতিক্রম। বড় মাপের বর্জ্য পৃথকীকরণ এখনও কর্তৃপক্ষের কাছে বিশাল সমস্যা। এই কারণেই সমিতির কাজ আরও জরুরি।
Gurugram is a metropolitan city, so গুরুগ্রাম একটি মেট্রোপলিটন শহর। কাজেই প্রতিদিন প্রায় 1600 টন বর্জ্য উৎপন্ন হয়। এর বিরুদ্ধে লড়াই করার জন্য উন্নত পরিকাঠামোর সাথে সাথে জনগণের সমর্থনও দরকার। পৃথকীকরণ আমাদের জন্য একটি বড় সমস্যা। উৎসেই বর্জ্য পৃথকীকরণ না হলে আমরা সম্পূর্ণ প্রক্রিয়াকরণের দিকে যেতে পারব না। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের অনুমান, ভারতীয় শহরের 40% অবধি আবর্জনা বড় মাপের বর্জ্য উৎপাদক থেকে আসে। কয়েকটি আবাসন ইতিমধ্যেই বর্জ্য পৃথকীকরণ করলেও বাকিরা যে তিমিরে সেই তিমিরেই রয়েছে। 2022 থেকে 2023 সালের মধ্যে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট গুরুগ্রামের বড় মাপের বর্জ্য উৎপাদকদের নিবন্ধনের জন্য একটি পোর্টাল চালু করেছে। 3000টি বর্জ্য উৎপাদকের মধ্যে মাত্র 200টি তাদের বর্জ্য পৃথকীকরণ করে। পরিবেশবিদ স্মিতা আহুজা এই পোর্টাল তৈরিতে সাহায্য করেছেন। উৎপাদকদের পুরোপুরি চিহ্নিত করা, তাদের আলাদাভাবে পরিচিতি দেওয়া এবং পুরো তথ্য নথিবদ্ধ করা আমাদের উদ্দেশ্য ছিল। এছাড়াও সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে তাদের পৃথকীকরণ ও প্রক্রিয়াকরণের মাত্রা বোঝা দরকার ছিল। যে বর্জ্য সৃষ্টি হচ্ছে তার জন্য তাদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি। সমস্ত বর্জ্য উৎপাদকদের খুঁজে নথিবদ্ধ করতে পারলে এবং মানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলেই মনিকা খান্না গুলাটি সব থেকে খুশি হবেন। তার আশা, অবৈধ ভাগাড়ের বিস্তৃতি থামানো যাবে এবং জায়গাগুলি দ্রুত পরিষ্কার করা যাবে। কিন্তু গুরুগ্রামের বর্জ্য সমস্যা আয়ত্তে আনতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। সালফার সম্পর্কে আপনি কতটা জানেন? হয়তোবা সামান্য। তাহলে আমাদের পরবর্তী প্রতিবেদনে এই রাসায়নিকটি সম্পর্কে কিছু ধারণা পেয়ে যেতে পারেন, যার অস্তিত্ব রয়েছে সর্বত্র। এটি উপকার করতে পারে, আবার অনেক ক্ষতিও করতে পারে। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে সালফার ছড়িয়ে পড়তে পারে বাতাসে, যার ফলে শুধুমাত্র বায়ু দূষণ নয়, অ্যাসিড বৃষ্টি পর্যন্ত হতে পারে। এই সর্বত্র বিরাজমান দূষণের উৎসটিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, চলুন খুঁজে দেখি। অ্যাসিডের এই হ্রদ, এই নীল আগুন, এই রঙিন বলয়, এর সবকিছুই একটি মৌলের জন্য হয়, যার নাম সালফার। এই হলুদ পদার্থ ক্ষতিকর নয় কিংবা খুবই বিষাক্ত, দুইই হতে পারে। এটি আমাদের শরীরের খাদ্যে থাকে আগ্নেয়গিরিতেও। আপনি পচা ডিম বা বাতকর্মের গন্ধ পেয়ে থাকলে তার জন্য দায়ী সালফার। গরম করা হলে এর থেকে বিষাক্ত গ্যাস তৈরি হয়। অ্যাসিড বৃষ্টির পেছনে এটি দায়ী, যার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ লোকের মৃত্যু হয়। জীবাশ্ম জ্বালানি তুলে আনা ও পোড়ানোর মাধ্যমে আমরা একে বায়ুমণ্ডলে ছড়িয়ে দিচ্ছি। সালফারের বিপদ যেমন আছে, তেমনি আছে পরিবেশগত সাফল্য। সালফার ব্রহ্মাণ্ডের আধিক্যপূর্ণ মৌলের একটি। আপনি সমুদ্রে, পৃথিবী পৃষ্ঠে ও শুক্রের বিষাক্ত আবহাওয়ায় একে খুঁজে পাবেন। এটি আমাদের শরীরের তৃতীয় সর্বাধিক সহজলভ্য খনিজ। দেহে প্রায় 150 গ্রাম সালফার আছে। বিশুদ্ধ কঠিন রূপে এটি স্বাদ ও গন্ধহীন। এর যৌগ নানা খাবারে পাওয়া যায়, যার মধ্যে আছে ব্রোকলি, ফুলকপি, ডিম ও পেঁয়াজ। রসুন থেতো করলে যে কড়া গন্ধ পাওয়া যায়, তার জন্যও দায়ী সালফার। সালফারের আরেকটি যৌগ ব্রোকলি ও ফুলকপিকে তাদের বিশেষ স্বাদ যোগায়। আপনি যদি পেঁয়াজে চড়া ঝাঁজ পেয়ে থাকেন, সেটিরও কারণ সালফার। কুয়া বা ঝর্ণার জলেও এটি পাওয়া যায় আকাশেও। Little bits of sulfur dioxide up in the atmosphere can serve as what we call cloud condensation nuclei, essentially little platforms for clouds to build around. জেকে হাউসফাদার একজন পরিবেশ বিজ্ঞানী ও গবেষক। Clouds that can be more reflective and bounce more light back to space. সালফার বিশ্ব উষ্ণায়ন কমায়, কিন্তু সালফারের ক্ষতিকর দিকও আছে। এটি পর্যায় সারণীর অন্যতম বিক্রিয়াকারী মৌলের একটি, তাই এটি অন্যান্য মৌলের সংস্পর্শে তাড়াতাড়ি বদলে যায়। এটি খুবই দাহ্য। মোমবাতি জ্বালাতে দেশলাই বেশিক্ষণ জ্বলে, কারণ তাতে এর আস্তরণ থাকে। কিন্তু সালফার দহন নারকীয় রূপ নিতে পারে, যেমন ইন্দোনেশিয়ার এই আগ্নেয়গিরিতে দেখা যাচ্ছে। দেশলাই জ্বালালে অল্প পরিমাণে সালফার গ্যাস তৈরি হয়।
সালফার দূষণের একটি ক্ষুদ্র সংস্করণ এই দেশলাই। সালফার অণু অন্যান্য মৌলের সাথে মিশে বিষাক্ত গ্যাস তৈরি করে। সালফারের সাথে দুটি হাইড্রোজেন অণু নিয়ে গঠিত হয় হাইড্রোজেন সালফাইড। এই গ্যাস জলাজমি, বীর ও উষ্ণ প্রস্রবণে পাওয়া যায়। আরেকটি দূষক গ্যাস হলো সালফার ডাই অক্সাইড, যা দীর্ঘদিন ধরে আমাদের ক্ষতির কারণ। So sulfur pollution is mainly caused by burning fossil fuels. এডমন্ড সাঙ্গানিয়াডো পরিবেশে রাসায়নিক দূষণ নিয়ে গবেষণা করেন। And also industrial activities such as refining petroleum, smelting metals. জীবাশ্ম জ্বালানিতে প্রাকৃতিকভাবেই সালফার থাকে। এদের নিষ্কাশনের ফলে সামান্য সালফার মুক্ত হয়ে গ্যাস তৈরি করে। জীবাশ্ম জ্বালানি জ্বালালেও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। সালফার দূষণের আরেকটি উৎস হলো মেটাল বা ধাতু শিল্প। কিন্তু ধাতব আকরিকে সালফার আবদ্ধ থাকে। সেই ধাতু পরিশোধনের সময় সালফার পরিবেশে ছড়িয়ে পড়ে। 1950 সাল নাগাদ জীবাশ্ম জ্বালানির ব্যবহার যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, সেই সময়টাতে এসব তথ্য তেমন জানা ছিল না। কিন্তু 1970 নাগাদ মানুষ খেয়াল করেন বৃষ্টিপাত আগের থেকে অ্যাসিডিক হয়েছে। মেঘে থাকা অতিরিক্ত সালফার অন্যান্য মৌলের সাথে বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড ও অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করতে পারে। অ্যাসিডের প্রভাবে সমুদ্র, হ্রদ ও নদী ক্রমাগত অ্যাসিডিক হয়ে যাচ্ছে, যা জলজ প্রাণীর ক্ষতি করছে। We know plants they are আমরা জানি really গাছেরা sensitive. তাপমাত্রা ও মাটির অম্লতার প্রতি মারাত্মক lowering সংবেদী। of pH is অম্লতা also বাড়লে going to গাছ affect বেড়ে ওঠার how জন্য the পুষ্টি plants are পদার্থ going to সংগ্রহের absorb প্রক্রিয়ায় তার প্রভাব the পড়ে। nutrients that they need to grow. আমাদের শরীরে এর ক্ষতিকর প্রভাব শুধু অ্যাসিড বৃষ্টির জন্য হয় না। If you light a match a couple times, or if you like অথবা ক্যাম্পফায়ারের sitting পাশে around a বসে campfire, শ্বাস নিলে দূষিত বায়ু you know, আপনার the air ক্ষতি pollution you করবে। breathe isn't তবে good তা for you, যদি but আপনি if you're প্রতিদিন not না doing করেন, that all day, তাহলে আপনার every স্বাস্থ্যের day, জন্য it's ততটা not going ক্ষতিকর to হবে না। be that bad for your কিন্তু health. আপনি যদি Whereas, you know, বেইজিং if এ you're থাকেন living in এবং Beijing আপনার and এলাকার your বাতাস air যদি looks like a pea মটরশুঁটির soup, স্যুপের that's where মতো it really দেখতে হয়, starts তা গুরুতর creating শারীরিক সমস্যার various কারণ হবে। severe medical problems. সালফার দূষণের অনেকটাই কয়লা পোড়ানোর জন্য হয়, যা অগ্ন্যুৎপাতের থেকেও বেশি সালফার দূষণ ঘটায়। তাপবিদ্যুৎ কেন্দ্রে সালফারের নির্গমন স্ক্রাবার নামক যন্ত্রের মাধ্যমে সরানো যায়, কিন্তু কম বিনিয়োগ আর অপ্রতুল পরিকাঠামোর কারণে অনেক ক্ষেত্রেই তা হয় না। সাম্প্রতিক কয়েকটি দশক ধরে চীন বিশ্বের সবচেয়ে বড় সালফার নির্গমনকারী দেশ, যার মূল কারণ কয়লার উপর দেশটির নির্ভরতা। এর ফলে সৃষ্ট বায়ু দূষণে প্রতি বছর 10 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। সম্প্রতি সালফার নির্গমন কমাতে চীন বড় পদক্ষেপ নিয়েছে। অন্যান্য দেশে কয়লা পোড়ানোর পরিমাণ বাড়ছে। When you are electrifying raw areas, গ্রামাঞ্চলে there need to be বিদ্যুৎ some পৌঁছে দিতে energy চাইলে source. শক্তির And উৎস what is দরকার the এবং কয়লা quick থেকে energy দ্রুত source সেই that শক্তি is পাওয়া resorted সম্ভব। to? That's coal. কয়লা থেকে নির্গত সালফার দূষণের কারণে 19 শতকের লন্ডন নিয়মিত কুয়াশায় ঢাকা থাকত। সালফার দূষণের কারণে হাঁপানি ও ব্রঙ্কাইটিসের মতো রোগে মানুষ মারা যেত। তৈল শোধনাগার ও কয়লা কেন্দ্রের কাছে থাকা মানুষজন এখনও সমস্যায় ভোগেন। সালফার কণা PM 2.5 এর জন্য দায়ী। এই সূক্ষ্ম কণা বিশ্বব্যাপী বায়ু দূষণের অন্যতম কারণ। কিন্তু আশাবাদী হওয়ার মতো খবরও আছে। সাম্প্রতিককালে অ্যাসিড বৃষ্টি ও সালফার গ্যাস রোধে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। তেল ও গ্যাস থেকে বেশিরভাগ সালফার অপসারিত হয় ক্রেতাদের কাছে বিক্রির আগে শোধন প্রক্রিয়ার সময়। নিষ্কাশিত সালফার কীটনাশক, সার ও সালফিউরিক অ্যাসিডে পরিণত করা হয়। এর ফলে বায়ুমণ্ডলে সালফার ঘটিত গ্যাসের পরিমাণ লক্ষণীয়ভাবে কমেছে। নিয়মকানুনও করা হচ্ছে। 2020 সালে জাহাজের জ্বালানির উপর প্রথম বিধিনিষেধ আরোপ করা হয়। But in now the last decade or two, there's been more studies about the health impacts of burning this fuel in ports, with a couple of studies suggesting that somewhere in the range of 20 to 60,000 people globally may die prematurely due to exposure to sulfur dioxide pollution from shipping. জ্বালানি থেকে সালফার অপসারণ বিশ্বজোড়া দূষণ কমিয়েছে, কিন্তু বায়ুমণ্ডলে এখনও অতিরিক্ত সালফারের উপস্থিতি আছে। শুধু নিয়মকানুন আরোপ নয়, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসাই বিষাক্ত সালফার গ্যাস ঘটিত সমস্যার বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র উপায়। ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের ডাল হ্রদের সূর্যাস্তের তুলনায় মনোরম সুন্দর দৃশ্য পৃথিবীতে বোধহয় খুব কমই আছে। কিন্তু এই সৌন্দর্য আর সেখানকার বাসিন্দাদের জীবিকা উভয়ই এখন সংকটের মুখে। আর তার কারণ যথারীতি দূষণ। আবর্জনার কারণে হ্রদের বাস্তু সংস্থান হুমকিতে। তবে আশার কথা, হ্রদ রক্ষায় সেখানকার স্থানীয় বাসিন্দারা, পরিবেশকর্মী এবং বিজ্ঞানীরা একজোট হয়েছেন। কিন্তু তা কি যথেষ্ট?
পর্যটকদের কাছে শিকারার ছবি তোলা একটা জনপ্রিয় বিষয়। ছোট এই নৌকাগুলো দর্শনার্থীদের তাদের অবকাশ যাপন কেন্দ্রে পৌঁছে দেয়। ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকেই এই হাউসবোটগুলো এখানে আছে। তখন থেকেই জলের তীর ঘেঁষে অন্য কোনো বাড়িঘর নির্মাণ নিষিদ্ধ। ব্রিটিশরা চলে গেলেও হাউসবোটগুলো রয়েই গেছে। পর্যটনের মৌসুম নয়, তাই ডাল হ্রদ এখন অনেকটাই শান্ত। মনজুর আহমেদ শালার দম ফেলবার সময় এখন। কয়েক প্রজন্ম ধরে তিনি ও তার পরিবার পর্যটনের মাধ্যমেই জীবনযাপন করছেন। আমার জন্ম এই হ্রদেই। এখানকার মানুষ বেঁচে আছে এই হ্রদের উপর নির্ভর করে। 1980 সালের আগে এখানকার জল পানির উপযোগী ছিল, রান্নায় ব্যবহার করা যেত। কিন্তু 1991 সাল থেকে শুরু করে মানুষের ব্যস্ততা বাড়ে, সেই সঙ্গে দূষণও বাড়ে। কাশ্মীর উপত্যকায় জাবারবান পর্বত ও শ্রীনগর শহরের মাঝখানে প্রায় 1500 মিটার উঁচুতে ডাল হ্রদের অবস্থান। প্রতিদিন প্রায় 4.5 কোটি লিটারেরও বেশি বর্জ্য জল শহর থেকে আশেপাশের এলাকায় প্রবাহিত হয়। হ্রদের চারপাশে প্রায় 50,000 মানুষের বসবাস, যারা হ্রদের তীরেই বর্জ্য ফেলেন। আঙ্কেরা ও তার বাবা আয়ারল্যান্ড থেকে বেড়াতে এসেছেন। হ্রদের পরিস্থিতি দেখে তারা হতাশ। হ্রদ মানে সুন্দর এবং নীল এমন একটা ধারণা সবসময় কাজ করে, কিন্তু বাস্তবতা ভিন্ন, কারণ এর উপরে মানুষ বসবাস করে। আর তাই অবধারিতভাবেই আপনি এখানে প্রচুর আবর্জনা এবং ফেলে দেওয়া অনেক প্লাস্টিক দেখতে পাচ্ছেন। 65 বছরের গোলাম রসুল বহুদিন ধরে এই পরিস্থিতি বদলানোর চেষ্টা করছেন। 20 দিন অন্তর অন্তর তিনি ও অন্য গ্রামবাসী স্থানীয় বা পর্যটকদের ফেলে দেওয়া আবর্জনা কুড়াতে বের হন। কিন্তু তিনি জানেন এ কাজ যথেষ্ট নয়। হ্রদে বর্জ্যের প্রবাহ তাদের থামাতে হবে। আর তাই কয়েক বছর হলো স্থানীয় পর্যায়ে নিকাশি ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছেন তিনি। যে ড্রেনেজ ব্যবস্থা এখানে রয়েছে সেটি 20 বছর আগে গড়ে তোলা। আমাদের পরিবার 21টি ঘরের জন্য 2টি গর্ত করে আমাদের তৈরি করা একটি গভীর গর্তে বর্জ্য জল প্রবাহিত হয়। শুরুতে আমি নিজের বাড়ি থেকে পয়ঃপ্রবাহ বন্ধের উদ্যোগ নেই। আমার নিজস্ব জ্ঞান আর ইচ্ছায় সেটি স্থানীয় প্রশাসন তা দেখার পরে তারা গোটা এলাকাকে যুক্ত করার মতো ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয়, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখনো কিছু কাজ বাকি আছে, যা দ্রুতই শেষ হবে। 120টি পরিবার বাস করে এমন একটি এলাকার মধ্য দিয়ে ড্রেনেজ নেটওয়ার্কটি প্রবাহিত হয়েছে। নিজের গ্রামে এমন সাফল্যের পর এখন অন্য গ্রামগুলোতেও নিকাশি ব্যবস্থার নেটওয়ার্ক গড়ে তুলতে চান তিনি। তার প্রতিবেশীদের অনেকে নিজেরাই নিজেদের খাদ্য উৎপাদন করে। বাঁধাকপি, গাজর বা পদ্মের শেকড় বিক্রি করে তারা রোজগার করে। তারা প্রত্যেকেই চান হ্রদের জল পরিষ্কার থাকুক। আরেকটি বড় সমস্যা হলো পলি জমা। ঐতিহ্যগত পদ্ধতিগুলো যেমন খাল ড্রেজিং করে বা পলি অপসারণ করে এই সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা। তুলে আনা পলি ক্ষেত্রে সার হিসেবে ব্যবহার করি আমরা। হ্রদ বাঁচাতে একযোগে কাজ করছেন বাসিন্দারা। এই জল কিছু হলে আমরা সব হারাবো। তাই কৃষক, মাঝি এবং হ্রদের তীরে বসবাসকারী 8টি সম্প্রদায়কে এক হতে হবে এবং আমাদের সাথে কাজ করতে হবে। কয়েক বছর আগে সরকার দ্রুত সমস্যা সমাধানে কঠোর অবস্থান নেয়। তারা হ্রদের তীরবর্তী প্রায় 10,000 বাসিন্দাকে শ্রীনগরের অপর পাশে পুনর্বাসন করে। কিন্তু সেখানে আয়ের কোনো ব্যবস্থা না থাকায় তারা দিনের বেলা এখানে চলে আসেন রোজগারের জন্য। আরও কিছু উদ্যোগ নিয়েছে সরকার। ড্রেজিং এর পাশাপাশি হাউসবোট থেকে আসা অপরিশোধিত তরল বর্জ্য প্রতিরোধে ভাসমান নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। হ্রদের তীরে একটা সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট গড়ে তোলা হয়েছে।
তবে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানী মনজুর আহমেদ শাহ এসব উদ্যোগকে দীর্ঘমেয়াদী সমাধান বলে মনে করেন না। It has been a system which has been largely so far managed as an engineering system through engineering approaches. Just go for dredging, put these pipes, put these aeration systems. We have to understand the ecology of the science of ecology of the system in its totality. সাম্প্রতিক সময়ে হ্রদের জলের স্তর নিচে নেমে গেছে। স্থানীয় বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাস হুমকিতে পড়েছে। অন্যদিকে আগ্রাসী উদ্ভিদ ছড়িয়ে পড়েছে হ্রদের বাস্তুতন্ত্রকে, যা ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু সমাধান এখনো আছে। Through science we are trying to find some value, for example trying to find some সেগুলোর ব্যবহার উপযোগিতা খোঁজার চেষ্টা করছি, waxes, paper, যেমন আগ্রাসী উদ্ভিদগুলো থেকে some medicine জাতীয় পদার্থ out of these ওষুধ তৈরি করার চেষ্টা চালাচ্ছি। And if we get a breakthrough, যদি সফল হয় তাহলে কোনো বিনিয়োগ ছাড়াই পর্যাপ্ত পরিমাণে বায়োমাস আমরা পাবো এবং সেগুলো সহজেই ব্যবহার করা যাবে all around there and you can easily use it. এই উদ্ভিদ বিজ্ঞানী পর্যটন নির্ভর আয়ের উপর 5% কর বসানোরও পরামর্শ দেন, যা হ্রদের পরিবেশ পুনরুদ্ধারে ব্যয় করতে পারে কর্তৃপক্ষ। মনজুর আহমেদ শালা অবশ্য আশাবাদী যে ডাল হ্রদ অচিরেই পুরনো রূপে ফিরবে, আর সেটাই এখানকার পর্যটন আকর্ষণ ধরে রাখার একমাত্র উপায়। কোনো কোনো সময় পরিবর্তনের জন্য একজন নায়কের প্রয়োজন হয়, তবে সেই নায়কের যে কোনো অলৌকিক ক্ষমতা বা কোনো বিশেষ পোশাকের প্রয়োজন তা কিন্তু নয়। অন্তত আমাদের পরবর্তী প্রতিবেদনের নায়কের ক্ষেত্রে এগুলো তো প্রযোজ্য নয়। স্থানীয়ভাবে তিনি পরিচিত পেরেক মানব হিসেবে। তাঁর দৃষ্টিভঙ্গি এবং প্রতিশ্রুতি শহরের গাছ রক্ষার লড়াইকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। চলুন দেখা করি আমাদের সেই নায়কের সঙ্গে, যিনি নিজের চাকরির পাশাপাশি এই কাজটি করে চলেছেন। সুভাষ শ্রীনিবাসন পুলিশের একজন সদস্য। তিনি দক্ষিণ পূর্ব ভারতের তামিলনাড়ু রাজ্যের ছোট শহর রামানাথপুরমের রাস্তায় টহল দেন। নিজের কাজের বাইরে বিশেষ একটি অভিযানে বেরিয়েছেন তিনি। দ্রুতই খুঁজে পেলেন অপরাধীকে। গাছ নয়, গাছের গায়ে বিজ্ঞাপন লাগাতে পোতা পেরেক। ছোট হলেও সেগুলি গাছের গুরুতর ক্ষতি করে বলে জানান এই সাব ইন্সপেক্টর। দ্রুত ব্যবস্থা নিলেন তিনি। இப்போ வந்து ராமநாதபுரத்துல டவுன்லயோ மொத்தம் அந்த சுற்றுவட்டாரத்துல எந்த மரத்துலயுமே ஆணி அடிச்சு விளம்பரம் போட்டு இருக்காது. எல்லா விளம்பரம் போடுமே அகற்றிட்டேன். தண்ணியில இருந்து கார்பன் டை ஆக்சைடு உட்கொண்டு நம்மளுக்கு ஆக்சிஜன் கொடுக்குது. அந்த மரத்தை போய் காயப்படுத்தி அது மூலமா வந்து நம்ம விளம்பரம் பண்றது வந்து ஏத்துக்க முடியாது। আমাদের দেহকে যেমন ত্বক রক্ষা করে, গাছকেও তার বাকল রক্ষা করে। গাছের গায়ে পেরেক দিয়ে বিজ্ঞাপন লাগালে তাদের বাইরের কোষকলা ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষত পুরো গাছকেও নষ্ট করতে পারে, এমনটাই বলছেন জেলার বন কর্মকর্তা হেমলতা এস। மரங்கள்ல ஆணி அடிக்கிறதுனால গাছের গায়ে পেরেক পুঁতলে বাকলের ক্ষতি হয়, গর্ত তৈরি হয় যা দিয়ে সংক্রমণ ও অন্যান্য রোগ প্রবেশ করতে পারে। নோய்கள்னால பாதிக்கப்படுறது அதெல்லாம் வந்து ரொம்ப அதிகமாகும்। மழைக்காலங்கள்ல அதுல வந்து ফাঙ্গাস வர்றதுக்கு, বর্ষাকালে ছত্রাক ঘটিত সংক্রমণেরও আশঙ্কা থাকে। সুভাষের মতো এই অসাধারণ কাজটি সবারই করা উচিত। எல்லாருமே செய்யணும், ஏன்னா কনস্টিটিউশনல வந்து কারণ ভারতের সংবিধান অনুযায়ী প্রকৃতি রক্ষা করা সমস্ত নাগরিকের কর্তব্য ও দায়িত্ব। প্রকৃতি সংরক্ষণ কেবলমাত্র বন দপ্তরের দায়িত্ব না, নাগরিক পরিবেশে গাছ বাঁচানো ভীষণ গুরুত্বপূর্ণ। সিটিজেனுமே அதை வந்து அதை முன்னெடுத்தாதான் இந்த மாதிரி அர்பன் ஸ்பேசஸ்ல இருக்கிற ட்ரீஸை வந்து பாதுகாக்கிறது ரொம்ப ரொம்ப அவசியம்। পেরেক তোলার পর শ্রীনিবাসন হলুদ, তিলের তেল ও নিম তেল দিয়ে তৈরি ঔষধি প্রলেপ লাগিয়ে দেন। ক্ষত স্থানে সংক্রমণ রোধে তা সাহায্য করে। குறிப்பா என்னோட வேலை போது நான் வெளியூர்களுக்கு போனா சென்னை, திருச்சி, மதுரை எல்லாம் போகும்போது நான் நினைச்சேன்னா எனக்கு டைம் கிடைக்கும் போது அங்கேயும் நான் வந்து இந்த மாதிரி டூல்ஸ் எல்லாம் கொண்டு போயிடுவேன்। நான் ஆணி எடுக்கிறது எல்லாம் எடுத்து கொண்டு போயிடுவேன் করার চেষ্টা করি। அதோட என்ன செய்வேன்னா நான் வந்து பிட் நோட்டீஸ் மாதிரி கொடுப்பேன், அதே மாதிரி மெகா போன் வச்சு அது மாதிரி பிரச்சாரம்லாம் பண்ணுவேன் நான்। அதனால நம்ம மரத்துக்கு வந்து ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கணும்। குறிப்பா ஒரு 5 நிமிஷம் கூட நீ வந்து சுவாசிக்காம இருக்க முடியாது। அப்ப நம்ம ஆயுள் காலம் முழுவதும் நம்ம சுவாசிக்கணும்னா நம்ம மரத்தை வந்து ரொம்ப போட்டலையானு பரவாயில்ல, அதை காயப்படுத்தக்கூடாது। কাজ শুরুর 20 বছরের মধ্যে সুভাষ শ্রীনিবাসন তার বৃক্ষরক্ষা কর্মসূচির জন্য অনেকগুলি পুরস্কার পেয়েছেন।
প্রতিদিনের উদ্যোগ, সম্মিলিত প্রচেষ্টা আর উদ্ভাবনী ভাবনা দূষণের বিরুদ্ধে লড়াইতে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে আপনার ভাবনাও আমরা শুনতে চাই। দূষণ কমাতে আপনার কি পরিকল্পনা তা আমাদেরকে লিখে জানাতে পারেন ইমেলে। আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে, আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।